সো বিউটিফুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখছি, এই সুন্দরের পেছনে কত পরিশ্রম, কত ত্যাগ, সেই গল্পটা কি আমরা জানি? আমার জীবনের আর একটা খুব সুন্দর সিদ্ধান্ত নেই, আমি সুন্দরই বলবো সেটাকে। তারপর মানে সেটা কি ডিভোর্সের কথা বলছেন আপনি? জি জি জি। ওকে। তৎকালীন আমলে আসলে আমি ভীষণ সুন্দরী ছিলাম, তো খুব অল্প বয়সেই আসলে যেটা হয় যে কারো ফাঁদে, আমি বলবো সেটা ফাঁদ, এটা ফাঁদ। যে এখনকার জেনারেশন, আমি দর্শককে বলবো, আমার ভক্ত যারা আছে তারা বলবো যে এখনকার জেনারেশন অল্প বয়সে মোটেই ভুল করা যাবে না। যে পালিয়ে অল্প বয়সে বিয়ে করা, প্রেমের ডাকে সাড়া দেয়া, গার্জিয়ানদের সঙ্গে শেয়ার করবেন, মা বাবার সঙ্গে শেয়ার করবেন, ভাই বোনের সঙ্গে শেয়ার করবেন, ওরকম একটা ফাঁদেই আসলে আমার লেখাপড়া অনেক বিচ্ছিন্ন হয়ে যায়। তখন বয়স মাত্র আমার 15 কি 16। ভুল করারই বয়স। হ্যাঁ, ভুল করারই বয়স। তারপর যেটা হয় যে আমি সন্তান কোলে নিয়ে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, নাইট কলেজে, TNT নাইট কলেজে ভর্তি হয়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, ভালো ছাত্রী ছিলাম বলে ডিগ্রি পাশ করেছি। তারপর তো সেখানে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়, আমার জীবনের আরেকটা খুব সুন্দর সিদ্ধান্ত নেই, আমি সুন্দরই বলবো সেটাকে। তারপর মানে সেটা কি ডিভোর্সের কথা বলছেন আপনি? জি জি জি। ওকে। তারপর চ্যালেঞ্জার ভাই হঠাৎ করে একদিন আর কি, যে অভিনয়ের অফারটা আসলে কাকতালীয় একেবারেই। হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন তার ওপেন টিন বায়োস্কোপ নাটকের মধ্যে ওনার একটা ফিল্মের এক্সট্রা ক্যারেক্টার একটা, যেটা উনি আননোন চাচ্ছেন, নায়িকা সুলভ কাউকে দিয়ে করাতে চাচ্ছেন না। হঠাৎ করে বলেন যে এই চ্যালেঞ্জার, তোমার তো অভিনয় দক্ষতা দেখে আমি মুগ্ধ, তোমার জ্ঞাতি গোষ্ঠীর কেউ আছেন কি না, একটু আমার তো 2 দিনের মধ্যে দরকার। বলে যে আমার ছোট বোন আছে, আপনার বই পড়ে, ও ক্লাস 3 থেকেই। আসলেই পড়তাম, ভীষণ পড়ুয়া ছিলাম। হুমায়ুন আহমেদ কেনা পড়েছে, মানে আমাদের জেনারেশন তো হুমায়ুন আহমেদ পড়ে বড় হয়েছে। কিন্তু চ্যালেঞ্জার ভাই যা যা বই পড়তেন আমি সব পড়তাম। বঙ্কিম বলেন, সমরেশ মজুমদার বলেন, শীর্ষেন্দু বলেন, দস্যু বনহুর বলেন, ওই যে শশার নাম তো রকিব হাসান, সব কিছু পড়তাম আমি। তো বলে যে ও ভীষণ বই পড়তো, আপনার বই পড়ে, ওকে বলে দেখতে পারি। তো এই আমাকে বলল যে তোমার অভিনয় করতে হবে না, তুমি সেটে আসো, কারণ আমি খুবই বোকাশোকা ছিলাম, খুব নরম, 10 চরের আকারে না এরকম ছিলাম। তারপর আমি গেলাম, যাওয়ার সাথে সাথে হুমায়ুন আহমেদ বললেন যে এই মেয়েকে উগ্র চড়া মেকআপ দিয়ে দেন একটা। তারপর মানে প্রথম দৃশ্যেই কি হলো আমি জানি না, হুমায়ুন স্যার উঠে বলে যে এই চ্যালেঞ্জার, তুমি কি মিথ্যে কথা বলেছিলে? তোমার বোন তো মনে হয় মঞ্চে কাজ করে। সাথে ছিলেন চম্পা আপা বলে যে কে মেয়েটা, দারুণ অভিনয় করলো তো। চম্পা আপার সঙ্গেই প্রথম ডায়লগটা ছিল, আসাদুজ্জামান নূর, ওনাদের দুজনের সঙ্গে, জাহিদ হাসান ভাই, ওয়াও, এই 3 জনের সঙ্গে স্টার্ট, এই তো শুরু। মানে রক্তে ছিল আর কি। জানি না, আমি জানি না। কত সালের গল্প এটা? এটা 2002। 2002। তো আজ থেকে প্রায় 24 বছর আগের গল্প। জি জি জি। 2 যুগ হয়ে গেল। জি। আপনার সন্তান তো ডেফিনেটলি তখন আপনার সঙ্গেই ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি 2 বাচ্চাকে নিয়ে আসি ঢাকায়, তারপর ওদের লেখাপড়া চালিয়ে যেতে থাকি। এই যে গতকাল আমার ছোট ছেলের কনভোকেশন ছিল, ও IUB থেকে BBA কমপ্লিট করলো। কি সুন্দর একটা ভিডিও দিয়েছে, দেখছেন আপনারা? দেখেছেন কিনা ফেসবুকে? দেখি যে আমার হাতে, ইটস বিউটিফুল, সো বিউটিফুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রচুর লোক দেখেছে, শুটিং থেকে দৌড়ে গিয়েছিলাম। এক্স্যাক্টলি। এই যে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখছি, এই সুন্দরের পেছনে কত পরিশ্রম, কত ত্যাগ, সেই গল্পটা কি আমরা জানি? 2টো বাচ্চা এবং তাদেরকে তো মানুষ করতে হবে। সো অভিনয়টাই কি আলটিমেটলি রুটি রুজির জায়গা হয়ে গেল আপনার? অভিনয়টাই রুটি রুজির জায়গা হয়ে গেল, এবং এটা একটা উদাহরণ হতে পারে আমার ভক্তদের। আবারও বলছি যে আমি শুধুমাত্র ওই কাজটাই মনোযোগ দিয়ে করতাম, মানে কখনো 1 মিনিট দেরিতে যাব, আমার পালপিটেশন শুরু হয়ে যেত, ঘাম শুরু হয়ে যেত। আর যদি দূরে কোথাও শুটিং হতো, যে ভোর 5টায় মাইক্রো আসবে, মাইক্রো আসার আগে দেখতো ড্রাইভার যে আমি গেটে দাঁড়িয়ে আছি, তখন আমার কতই বা পারিশ্রমিক ছিল। তবে হ্যাঁ, আমি খুব লাকি, যেহেতু শ্রদ্ধেয় প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের ওখান থেকে আমি এসেছি, একেবারে কম অ্যামাউন্টে আমি কাজ শুরু করিনি। সেই ছোট হোক মাঝারি হোক, সেই অ্যামাউন্টেই খুব সুন্দর করে আমার ছেলেদেরকে লেখাপড়া
শেখাতে লাগলাম এবং নামি দামি স্কুল, জায়গাতে, জি। কলেজ, ইউনিভার্সিটি। কিন্তু তখন তো আপনার বয়স খুবই অল্প, খুবই অল্প। এবং নিজের জীবন নিয়ে কোনো চিন্তা হতো না? নিজের জীবন নিয়ে কোনো চিন্তা হতো না, মানে আমার নিজের দিকে লক্ষ্যই করিনি আমি। শুধুমাত্র আমার অভিনয়ে ফোকাস ছিল আর ছেলেদের লেখাপড়ার প্রতি ফোকাসটা ছিল। সন্তানরা নিশ্চয়ই ব্যাপারগুলো বুঝে যে আমার মা কি কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। ভীষণ বোঝে ওরা, এবং আমার দুই সন্তানই, আমি মা বলে না, আমি সত্যি অবাক হই যে এই যুগে আমার দুই ছেলে উপন্যাস, গল্প, ওরা এত অনেস্ট হলো কিভাবে। মাশাআল্লাহ। আমি তো তুমুল রেগে যাই, হাউকাউ কুতুমুল। কেউ যদি আমার সঙ্গে মিসবিহেভ করে আপনার আত্মসম্মানে আঘাত লাগে, কিন্তু ওরা এত কুল হলো কি করে। ভাইজান চলে গেছেন, ভাইজান মনে হয় যেন দ্বিতীয় উপন্যাসকে জন্ম দিয়ে গেছেন, যে উপন্যাস এত কুল। ভাইজানের মতো চ্যালেঞ্জার ভাই খুব অল্প, খুব মিষ্টভাষী ছিলেন, একজন কুল মানুষ, শান্ত, ধীর স্থির, বুদ্ধিমান মানুষ। সেটাই আমার উপন্যাস কিভাবে হলো, ওনার চেহারাটাও কিভাবে পেলেন এরকম, যে ওরা খুব ভালো, চমৎকার মানুষ। ওরা খুব বন্ধুবৎসল। ওরা, মানে আমি দেখলাম না যে ওরা কোনো বন্ধুর কাছ থেকে ভাঙিয়ে খেতে, ওদের পকেটে আছে যেটা দিয়ে বন্ধুদেরকে দিয়ে দেবে ওরা, এটা আর কি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের তো ভয় করে না, আমরা মাঝে মাঝে যদি একটু নেগেটিভ জিনিস চিন্তা করি, আসে তো এই চিন্তাগুলো হতো না মাথায়? একদম হতো না। মানে কেন যেন আমার কাছে মনে হতো যে অতীত আর ভবিষ্যৎ বলে কিছু নাই, বর্তমান যেভাবে চলছে চলতে থাকুক। মানে আমার কখনোই কেন যেন ওই জিনিসটা ভয় কাজ করতো না, যে আমার পরশু কাজ নাও থাকতে পারে, আমার চাহিদা নাও থাকতে পারে। এখনও সেটা মনে হয় না। এখন যেমন যেটা মনে হয় যে যেহেতু অ্যাক্সিডেন্টের দেশ বাংলাদেশ আমাদের, অ্যাক্সিডেন্ট যদি হয়, আমার যদি একটা পা কাটা যায়, একটা হাত কাটা যায়, একটা চোখ অন্ধ হয়ে যায়, কী করব? আমি তো স্ট্রেইট চায়ের দোকান দিয়ে বসবো, চা বিক্রি করব। আমি খুব সুন্দর করে দর্শকদের সঙ্গে গল্প করতে করতে চা বানাবো। আমি খুব সুন্দর বিরিয়ানি তৈরি করতে পারি, বিরিয়ানি রান্না করে বিক্রি করব। আমি চমৎকার পায়েস রান্না করতে পারি। আমার ছেলেরা বলে যে আমার মতো বিরিয়ানি আর পায়েস কেউ রান্না করতে পারে না। খুব পায়েস, বিরিয়ানি, চা বিক্রি করেই আমার জীবন চলে যাবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার সমসাময়িক যাদের অভিনয় দেখে বড় হয়েছে, যাদেরকে দেখলে আপনার শ্রদ্ধা করতে ইচ্ছা হয়েছে সবসময়, বাংলা চলচ্চিত্র হোক কিংবা নাটকে হোক, কাদের কথা বলবেন? দেশের মধ্যে আসলে আমি ছোটবেলায় যেমন দেখতাম আসলে যে হুমায়ুন ফরিদি, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, ওনাদেরকে দেখতাম। রিনি রেজা ওনাকে দেখতাম। তখন বুঝি না নাটক, মিতা চৌধুরী আপা, বুঝি না নাটক, কিন্তু ওনাদেরকে ভালো লাগতো, যেহেতু আমার ভাই বলেছে এরা খুব ভালো অভিনয় করে এবং আমার মনে হতো এরা স্পেশাল। তারপরে এসে শমী কায়সারের ফ্যান, শমী কায়সার, বিপাশা হায়াত। তারপর আমি ভীষণভাবে ফ্যান অপূর্ব, মোশাররফ করিম। ডেফিনেটলি। মোশাররফ করিম কি আপনার জুনিয়র না মনে হয়? আমরা সমবয়সী বলেছেন। সো আমরা যদি একটু জুনিয়রদের দিকে তাকাই, যে এখন অনেক নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, আপনি কাদের কথা বলবেন যাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে, যারা ভালো করবে ইন ফিউচারে, টিকে থাকবে, যারা এখন মারাত্মক রাজত্ব করছেন? তাওসিফ, ফারহান আহমেদ জোবান, তারপর আরও আমাদের নিউ কামার কিছু আছে, ওর নাম নাওভি, ভালো করছে। তারপরে আরশ খান খুব ভালো অভিনয় করছে। ওকে। তারপর যেমন ভয়েস খুব সুন্দর, খায়রুল বাশার ভালো করছে। ওরা মনে হয় যে যখন ওদের বয়স হবে আমি ওদেরকে রিকোয়েস্ট করব যে ওরা ক্যারেক্টার আর্টিস্ট, এটা যেন ওরা ধারণ করে। ওকে। ওরা অনেকেই আমার সিনিয়রদের মধ্যে অনেকের মধ্যে এই প্রবলেমটা ছিল, বাবার চরিত্রে অভিনয় করবেন না,
আমি আর রাজা অ্যাটাক করি একসাথে তাদেরকে, যে বাবার চরিত্রের মতো সুন্দর চরিত্র হয় নাকি, মায়ের চরিত্রের চেয়ে সুন্দর চরিত্র হয় নাকি। তো আমি তাদেরকে বলবো যে তারা যখন তাদের হিরো হওয়ার বয়সটা হারিয়ে ফেলবে, তারা যেন ক্যারেক্টার আর্টিস্ট করে, বাবা মার চরিত্র করে, চাচা ফুপু খালু এইসব চরিত্র করে দাপটের সাথে। তো এই তো আরো অনেক নতুন মুখ আসছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।